এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, শুরুতে জানতে চাইব আপনার কাছে যে উৎপাদনে রেকর্ড পরিমাণ সম্ভাবনা আছে, কিন্তু রপ্তানিতে একটা আশঙ্কা দেখা দিয়েছে। এই দুই বাস্তবতার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায়? কৃষক রপ্তানিকারক নাকি সমগ্র কৃষি অর্থনীতি? কোনটাকে আপনি দায়ী করবেন? ধন্যবাদ। আসলে রপ্তানি যদি না হয় তাহলে এটার একটা কিন্তু প্রভাব সব জায়গায় পড়বে। আমি শুরুতে যে একটা বিষয় ছিল অন ইয়ার অফ ইয়ারের, আসলে প্রাকৃতিকভাবে কিন্তু বিভিন্ন ফসলের ক্ষেত্রে এরকম হয় যে কোনো বছর এই ফসলটা ভালো হয়, কোনো বছর খারাপ হয়। এটা কিন্তু একটা ক্যালেন্ডারের মতো আছে যে এই বছর একটু ভালো হইলে আগামী বছর একটু খারাপ হয়। তো এই বছরটা আমের জন্য অন ইয়ার হচ্ছে ভালোর বছর, আর অফ ইয়ার হচ্ছে একটু খারাপ হইতে পারে। তো এবার অন ইয়ার হওয়ার কারণে কিন্তু যেগুলো বাগান ছিল সেগুলোতে কিন্তু খুব ভালো আমের মুকুল এসেছিল, সেখানে আমের উৎপাদনও ভালো হয়েছে। এবং আপনি জানেন আমের জন্য শিলা বৃষ্টি কিছুটা ক্ষতি করে, সেটা কয়েকটা জায়গায় হয়েছে, তবে খুব বেশি পরিমাণে হয়নি। তো এ পর্যন্ত অলরেডি গত 5 তারিখ থেকে কিন্তু কিছু সাতক্ষীরায় আম পাড়া শুরু হয়েছে, এটু কিন্তু আরও 1.5 মাস চলবে। তো যে পরিস্থিতিতে এখন রয়েছে তাতে আমের উৎপাদন গত বছরগুলো থেকে ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এরকমই কৃষি বিভাগ বলছে। কিন্তু যেখানে যে সমস্যাটা সেটা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে গিয়ে আমাদের জ্বালানি তেলের দাম বেড়েছে, সেই কারণে প্লেন ফেয়ার বেড়েছে। প্লেনে যদি রপ্তানি না করা যায়, কিন্তু আমের মতো পণ্য কিন্তু জাহাজে রপ্তানি করা সেরকম কাঁচা পণ্য সেটা বেশি দিন থাকে না। তো এই প্লেনের ভাড়ার কারণে গত বছরও কিন্তু আমরা দেখেছি যে আমের রপ্তানিতে খুব সমস্যা হয়েছিল। একটা বিষয় হচ্ছে যে যদি আমের রপ্তানি কমে যায়, আমাদের যে উৎপাদন এর মধ্যে যে রপ্তানি অনেক পরিমাণে হয় তা কিন্তু না, কিন্তু এই রপ্তানিটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি করে যে ভালো আমটা, ধরেন একটা রপ্তানিযোগ্য আম 130 টাকায় বাগান থেকে কেনা হচ্ছে এখন। তো এটা কিন্তু ওই কৃষক বা ওই বাগানের একটা স্ট্যান্ডার্ড তৈরি করলো যে আম 130 টাকা রপ্তানি করা যাচ্ছে, তাহলে কিন্তু লোকাল বাজারেও চাষিরা একটু ভালো দাম পায়, যেহেতু রপ্তানিতে একটা দাম নির্ধারণ থাকে, দামের একটা মার্জিন তৈরি হয়। তো সেই জায়গায় যদি রপ্তানি কম হয় তাহলে কিন্তু এই যে রপ্তানিযোগ্য যে আমগুলো মানুষ চাষাবাদ করেছে এগুলোতে কিন্তু আরও অনেক বেশি শ্রম, প্রক্রিয়া কিন্তু আলাদা, এগুলো ফুড ব্যাগিং করা থাকে, এগুলোর কিন্তু একটা নার্সিং আলাদা, এগুলোতে খরচ আলাদা। সেই আমগুলোর নিশ্চয়ই দাম তখন ভালো পাবে না যারা রপ্তানি করার জন্য আম করেছে। সেই আমগুলোর দাম কমে গেলে সাধারণ যে আম বাগান যেগুলো অভ্যন্তরীণ বাজারে খাওয়া হচ্ছে, আমরা খাচ্ছি একটা বিশাল পরিমাণে, সেটার দামে একটা প্রভাব পড়বে। আর সার্বিক অর্থনীতির যে কথা বলছিলেন, আর সার্বিক অর্থনীতিতে আমের রপ্তানি এত বড় ভ্যালু অ্যাড না করলেও কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে আম দিয়ে। আমরা কিন্তু বাংলাদেশ থেকে কাঁঠাল, আমাদের জাতীয় ফল, প্রচুর উৎপাদন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা রপ্তানিতে সুবিধা করতে পারছি না। আনারস পারিনি, কোনো কিছুই পারিনি, কিন্তু এই আম এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে আপনি জানেন যে 38টা দেশে অলরেডি রপ্তানি হয়েছে। এবং গত বছর কিন্তু চায়নাতে আম রপ্তানি নিয়ে ব্যাপক একটা পরিকল্পনা ছিল সরকারের। দেখেন, একটা পণ্য রপ্তানি যদি এটা ক্লিক করে যায়, যেমন আমরা গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক ভালো করছি, আমি বলবো না আম সে জায়গায় যেতে পারবে, কিন্তু আম কিন্তু একটা বাজার তৈরি করতে পারবে, যে বাজারগুলোতে হয়তো আমরা একটা ভালো রপ্তানি করতে পারবো। আমের সঙ্গে অন্যান্য পণ্যগুলো, বাংলাদেশে যে পণ্যের অর্ডারগুলো আসে এই ধরনের কৃষি পণ্য, সেগুলো কিন্তু একটা মানে একটা বাস্কেটের মতো, যে ভাই আমাকে কিছু আম দেন, কিছু আমের সাথে 2টা আনারস বা এইরকম কিছু। তো সেই ফুড বাস্কেটে আম যদি একটা মেজর রোল করে তাহলে অন্যান্য পণ্যের রপ্তানিগুলো বাড়বে। তো সেই ক্ষেত্রে তো অর্থনীতির একটা ক্ষতি যদি রপ্তানি না হয়, বা আমরা যেহেতু গত বছর রপ্তানি ফল করেছে, আপনি জানেন 2023-এর পর থেকেই ফল করছে। তো সেক্ষেত্রে যদি এবছর একটা উৎপাদনের ব্যারিয়ার থাকবে না, সেখানে যদি রপ্তানি কমে যায় তাহলে হয়তো বা একটা নেতিবাচক ধারার মধ্যেই আমরা চলে যাব। একদম তাই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি কেজি আম রপ্তানিতে শুধু বিমান ভাড়াই নাকি 500 টাকার বেশি। তো এই অবস্থা আসলে ভারত পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ কতটা পিছিয়ে পড়ছে এবং এই দায়টা আসলে কার? জি, দেখেন, আমরা কিন্তু আসলে আমের বিদেশের দাম কিন্তু
চিন্তা করলে এটা আমাদের কাছে, আমার কাছেও যখন রিপোর্টটা করতে গিয়েছিলাম একটু অস্বাভাবিক লাগছে। 1 কেজি আম পাঠাইতে কিন্তু 500 টাকা, 530 টাকা এখন হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ভাড়া। এর থেকে বেশি ভাড়া হচ্ছে 580 টাকা হচ্ছে বাংলাদেশ বিমানের ভাড়া। তো 1 কেজি আম আমরা এখন চিন্তা করি যে 1 কেজি আম 580 টাকা দিয়ে কীভাবে আমরা কি করব। তারপরে আমি বলি 580 টাকা ওই যে আম কিনতে হয় চাষিদের কাছ থেকে, যারা রপ্তানিকারক 110 থেকে 130 টাকা করে কিনে জাত ভেদে। তারপরে এটা কিন্তু ওয়াশ করতে হয়, তারপরে এটা ব্যাগিং করতে হয়, তারপরে হচ্ছে যে দেশে পাঠানো হয় সে দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্যাকিং করতে হয়। এই প্যাকিংগুলো কিন্তু অনেক উচ্চমানের, যে প্যাকিংয়ে ফুড প্যাকিং যেগুলো হয়। তো এই করে কিন্তু আমের দাম ধরেন শুধু বিমান ভাড়া 550 টাকা গড়ে, আর আমের দাম দাঁড়ায় যায় আরও 150 টাকার উপরে। ফলে 1 কেজি আমের দাম কিন্তু তখন আমাদের দাঁড়াচ্ছে 700 টাকা। তো 700 টাকা দিয়ে আপনি লন্ডনের একটা সুপার শপে আমটা পৌঁছাতে পারছেন। লাভের বিষয়টা কিন্তু পরে, খরচ করে 700 টাকায়। কিন্তু সেই জায়গায় কিন্তু দেখেন ভারত থেকে রপ্তানিকারকরা যে হিসাব দিচ্ছে যে ভারতের আলাদা কার্গো চালু করা হয় ভারত এবং পাকিস্তানে। যখন ফলের মৌসুম আসে তখন তারা আলাদা কার্গো সার্ভিস চালু করে। সেই সময় এই ধরনের আম, কাঁঠাল, যেরকম আমাদেরও এখন যদি আলাদা কার্গো থাকতো তাহলে নিশ্চয়ই আম, কাঁঠাল, জাম্বুরা, অনেক ফল এখন তো মধু মাস আসছে, তো ওরা এখানে 300 থেকে 350 টাকার মধ্যে এগুলো পাঠাতে পারে। মানে পাঠানোর ক্ষেত্রেই 100-150 টাকা বাংলাদেশের রপ্তানিকারকরা 150-200 টাকা পিছায় থাকে। তারপরে বিষয়টা হচ্ছে যে ওদের কিন্তু পুরাতন কাস্টমার, বাংলাদেশের আগে থেকে তারা রপ্তানি করছে। বাংলাদেশ 2016 সালে শুরু করেছে, কিন্তু ভারত কিন্তু আমার সঠিক বছর জানা নাই, কিন্তু তারা 2000 সালের আগেও তারা রপ্তানি করেছে। তো সেই জায়গায় যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে নতুন বাজারে প্রবেশ করতে যেয়ে রপ্তানিকারকরা খুব একটা সুবিধা করতে পারছে না। আর গত 2 বছর আগে কিন্তু এই আম রপ্তানিটা ভারত পাকিস্তানের কাছাকাছি খরচ পড়তো বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের খুব কাছাকাছি কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড আছে। আপনি জানেন থাইল্যান্ডেও প্রচুর আম রপ্তানি উৎপাদন হয়। এবং এই যে সাউথ এশিয়ান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এগুলোর আমের মান, স্বাদ, ঘ্রাণ একই টাইপের। অর্থাৎ এটা যে আলাদা করে বাংলাদেশের কোনো ব্র্যান্ড, সেটা কিন্তু করার কোনো জায়গা নাই। ফলে একটা ধরেন সুপার শপে যে বাংলাদেশের আম আছে সেটার দাম 800 টাকা, মানে হিসাব করলে ধরেন যে $10। পাকিস্তানের আম যদি সেখানে $6 বিক্রি হয় তাহলে মানুষ কিন্তু এটা খুব একটা করতে পারবে না, পার্থক্য করতে পারবে না। কারণ আমগুলোর সাইজ, ধরন, আকার কাছাকাছি দেশ হওয়ার কারণে একই রকম। তো সেই জায়গায় প্রতিযোগিতাটা অনেক টাফ, এটা রপ্তানিকারকরা বলেছে। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন যে দেশের আম এখন 38টিরও বেশি দেশে যাচ্ছে। নতুন বাজার হিসেবে জাপান, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার আগ্রহ কিন্তু আছে। তাহলে কার্গো সংকট এবং নীতিগত দুর্বলতাকে বাংলাদেশ রপ্তানির একটা বিশাল সুযোগ হারাচ্ছে। নতুন বাজারের কথাটা আগে বলি। নতুন বাজার কিন্তু আমরা গতবার চায়নায় নতুন বাজার তৈরি হয়েছিল, সেখানে কিন্তু 5-7 হাজার টন আম গিয়েছে। যদিও আমাদের অনেক প্রত্যাশা ছিল যে চায়নার কয়েকবার প্রতিনিধিরা এসেছিল, এবং তাদের আম নেয়ার প্রতিনিধিদের আগ্রহ এতটাই যে তারা বাংলাদেশে আসে, বাংলাদেশের আম বাগানে যায়। গতবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টা সহ সবাই আম বাগানে গিয়েছে, এবং চায়না আন্তরিকভাবে আমদানির জন্য করেছিল, কিন্তু আমাদের প্লেন ফেয়ারে তখন বাধা পেয়েছে। এবারও আপনি যে দেশগুলোর নাম বললেন তারা আগ্রহ দেখাচ্ছে, কিন্তু যে বিষয়টা আমাদের দ্বিতীয় ইস্যুটা ছিল হচ্ছে সেখানে দ্বিতীয় ইস্যুটা ছিল যে কার্গো সংকট এবং নীতিগত দুর্বলতার দিক থেকে আসলে বাংলাদেশ কার্গো সংকট বলছিলাম যে এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম বেসরকারি বিমান পরিচালন কর্পোরেশনের সঙ্গে। তারা বলছে যে আমাদের যে পাকিস্তান, ভারতের মতো আলাদা কার্গো সার্ভিস চালু করার কোনো সুযোগ নেই। এই কারণে যে আমরা যে পণ্য আম কার্গোতে করে যদি প্লেনের কার্গোতে করে যদি পাঠাই, ধরেন লন্ডনে পাঠালে তারা সমীক্ষা করে দেখেছে যে ফিরতি কার্গোটা একবারেই খালি আসবে। মানে এই সময় ওই কার্গো যে কন্টেনারটা যাবে সেই কন্টেনারগুলোতে পণ্য নিয়ে আসার মতো বাংলাদেশে এমন কোনো আমদানি পণ্য ওই সব দেশে নেই যেখানে আম।
সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তানে তাদের তো বাজার বড়, তারা কিন্তু ফলে এটা কিন্তু মানে ইকোনমিকভাবে খুব একটা হচ্ছে না। তারপরের যে কথা আসছে যে তাহলে যে কন্টিনিউ কার্গোগুলো যাচ্ছে বা যে কন্টেনারগুলোতে দেওয়ার বিষয়ে, সেইখানের বিষয়টা হচ্ছে যে ওই তো ভাড়ার কারণে সেটা রিজনেবল হচ্ছে না। রপ্তানি উন্নয়নের একটা প্রকল্প রয়েছে, তারা আমাকে জানিয়েছে যে তারা এ নিয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, যদি কিছু প্রণোদনা বা ভাড়া কমিয়ে এই আমের বিষয়টা বিবেচনা করে সরকার পদক্ষেপ নেয়, তাহলে হয়তো বা রপ্তানিকারকরা পোষাতে পারবে। এখন তাদের দাবি হচ্ছে নতুন বাজার তৈরির জন্য, যেখানে আমরা কাজ করছে তারা এইটুক সুবিধা নিয়ে আগামী 21 তারিখে একটা বৈঠক হবে, সেখানে হয়তো আমরা নতুন কোনো সুবিধার কথা জানতে পারতেও পারি। এই আমের অনিয়ারে উৎপাদন বাড়লেও এই যে আমরা রপ্তানি নিয়ে যে একটা দ্বিধা দেখতে পাচ্ছি বা বাধাগ্রস্ত হওয়ার যে একটা আশঙ্কা করছি, তাহলে কৃষকরা কি আসলে ন্যায্য মূল্য পাবে? এবং এমত অবস্থায় আসলে বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ন্যায্য মূল্যের বিষয়ে তো আগেও বললাম, তারপরে একটা বিষয় হচ্ছে বাংলাদেশেও কিন্তু আমের বাজার এখন খুব ভালো, এবং আমের জন্য কিন্তু একটা শ্রেণীর কাস্টমার তৈরি হয়েছে। এবং আপনি দেখবেন যে আমের সিজনে কিন্তু প্রচুর অনলাইনে আম কেনা বেচা হয়, মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, আম খাওয়ার পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ আমের প্রচুর বাজার আছে, এবং এই সময় দেখবেন যে আমরা এই বিষয়ে প্রতিবেদন করি, তখন দেখি যে বিদেশি ফল আমদানি কমে যায়, আমের একটা বাজারে ভালো শেয়ার, একটা ভালো পরিমাণে কেনা বেচা হয়। সেদিক থেকে রপ্তানি খুব একটা কমলেও আমের এবারের বাজার খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। গতবারে আমরা দেখেছিলাম যে ঠিক আমের সময় একটা ঈদের ছুটি ছিল, মানুষ গ্রামে গঞ্জে এবং বিভিন্ন খরচের মধ্যে ছিল। এবার আমটা আসছে, অলরেডি আসা শুরু হয়েছে, ভরা মৌসুমটা আসবে ঈদের পরপর। সেই ক্ষেত্রে গরমের যদি এরকম একটা অবস্থা থাকে, তাহলে হয়তো বাংলাদেশে বেচা কিনা ভালো হবে, দাম খুব একটা পড়বে বলেও আমার মনে হয় না। তবে রপ্তানিটা থাকলে হয়তো বা আরো ভালো দাম পাওয়ার ছিল। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।